তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ সারা জীবন পরিশ্রম করেও গরিব থাকে, আর কেউ কেউ ঘুম থেকে উঠেই নতুন সুযোগ খুঁজে পায়? কেন কেউ টাকাকে ভয় পায়, আবার কেউ টাকাকে নিজের বন্ধু বানিয়ে ফেলে? কেন কেউ বলে টাকা সবকিছু না, আবার কেউ বলে টাকা ছাড়া কিছুই হয় না? এই দুটো ভাবনার মাঝখানেই লুকিয়ে আছে একটা বিশাল মনোবিজ্ঞান, দ্য সাইকোলজি অফ মানি। আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি, অন্যের টাকা চাই না, টাকা খারাপ জিনিস, ধনী মানেই অহংকারী, আর গরিব মানেই সৎ। এইসব বাক্যগুলো আসলে আমাদের অবচেতন মনে একটা মানচিত্র এঁকে দেয়, এবং সেখান থেকে শুরু হয় টাকার প্রতি আমাদের ভুল ধারণার জন্ম। যে পৃথিবীতে টাকায় জীবনের সবচেয়ে বড় মাধ্যম, সেখানে টাকার প্রতি আমাদের মানসিকতা যদি ঠিক না থাকে, তাহলে আমরা যতই পরিশ্রম করি না কেন, কিছু একটা যেন সব সময় আটকায়। তুমি হয়তো ভাবছো, আমি তো দিন রাত কাজ করি, তবু ব্যাংক ব্যালেন্স বাড়ে না, কিংবা লোকজন এত সহজে ধনী হয়ে যায় কিভাবে? এই প্রশ্নগুলোর উত্তর কোনো জাদু বা ভাগ্যে নেই। এর উত্তর লুকিয়ে আছে আমাদের মানি মাইন্ডসেটের গভীরে। আজ আমরা বুঝব কিভাবে টাকার প্রতি আমাদের চিন্তা, ভয়, ভালোবাসা, এমনকি এমনকি সম্পর্ক পর্যন্ত আমাদের আয়ের গতিপথ নির্ধারণ করে। এই ভিডিওটা শুধু টাকা বানানোর গল্প না, এটা তোমার মন আর টাকার মাঝের গোপন সম্পর্কের গল্প। একটা সম্পর্ক যেটা বুঝতে পারলেই তুমি নিজের জীবনকে নতুনভাবে দেখতে পারবে। তাহলে প্রস্তুত তো? নমস্কার বন্ধুরা, গল্পকথা অডিও বুক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলো শুরু করি আমাদের আজকের আলোচনার বিষয়, টাকা উপার্জন করার আসল মনোবিজ্ঞান। টাকার মনোবিজ্ঞানকে বুঝতে গেলে আমাদের ফিরতে হবে আমাদের শৈশবে। কারণ যেভাবে তুমি এখন টাকার প্রতি ভাবনা রাখো, তা জন্মেছে তোমার ছোটবেলার অভিজ্ঞতা থেকে। যখন তুমি ছোট ছিলে, হয়তো দেখেছো তোমার মা বাবা প্রায়ই বলেছেন, এই মাসে টাকাটা একটু টানাটানি যাচ্ছে, ওটা কিনে কি লাভ, কিছু বাঁচাও। ধনীরা সব অন্যায় করে টাকা কামায়। এই কথাগুলো তখন ছোট্ট তুমি হয়তো বুঝতেই পারোনি, কিন্তু তোমার মনের ভেতর মানি ইজ ইকুয়াল টু স্ট্রেস, এই সমীকরণটা তৈরি হয়ে গিয়েছিল। মনোবিজ্ঞান বলে আমাদের মানি বিলিফ সিস্টেম তৈরি হয় 7 বছর বয়সের আগেই। মানে তখন থেকে তোমার মস্তিষ্কে টাকা নিয়ে একটা প্রোগ্রাম ইনস্টল হয়ে যায়। যদি তুমি এমন পরিবারে বড় হও যেখানে টাকা নিয়ে ভয় বা অপরাধবোধ ছিল, তাহলে বড় হয়ে তুমি অবচেতন মনে সেই ভয় নিয়েই বাঁচবে। তুমি টাকাকে চাইবে, কিন্তু টাকাকে ভয়ও পাবে। তুমি মনে মনে ভাববে, আমি ধনী হতে চাই, কিন্তু তোমার ভেতরের একটা ছোট্ট অংশ বলবে, না না, বেশি টাকা মানে অহংকার, অন্যায়, বিপদ। এবং ঠিক এই দ্বন্দ্বই তোমাকে পিছিয়ে দেয়। তাহলে একটা ছোট্ট গল্প বলি। একজন ছেলে, নাম ধরা যাক রাহুল। ছোটবেলায় ওর বাবা মা প্রায়ই বলতেন, এই সংসার চালানো কত কঠিন জানিস, টাকা ধরে রাখতে শেখ। রাহুল বড় হয়ে খুব মেধাবী হলো, ভালো চাকরি পেল, কিন্তু যতই টাকা উপার্জন করত, ততই সে ভয় পেত, যদি এই টাকা হারিয়ে যায়। ফলে সে কখনো বিনিয়োগ করতেই পারত না, ঝুঁকি নিতে ভয় পেত,
এমনকি আনন্দ করে খরচ করতেও তার অপরাধ বোধ হতো। দেখো, টাকা তার কাছে খারাপ কিছু ছিল না, কিন্তু অসুরক্ষার ভয় তার অবচেতন মনে গেঁথেছিল। এটাই হলো মানি ট্রমা, যা তোমার জীবনের আর্থিক সিদ্ধান্তগুলো চুপি চুপি নিয়ন্ত্রণ করে। অন্যদিকে কিছু পরিবারে টাকা মানে শুধুই স্ট্যাটাস সিম্বল। ওদের দেখ, নতুন গাড়ি কিনেছে, আমরাও কিনবো, আমরা কিসে কম। এই মানসিকতা থেকে জন্ম নেয় কম্প্যারিজন সাইকোলজি, যেখানে টাকার মানে আর প্রয়োজন নয়, এখন টাকার মানে হলো আমি কেমন দেখাচ্ছি। এভাবে আমরা টাকাকে ব্যবহার করতে শুরু করি নিজের অভাব ঢাকানোর জন্য, নাকি সম্ভাবনা গড়ার জন্য। কিন্তু আসল কথা কি জানো? টাকা কখনোই খারাপ না। টাকা শুধু একটা এনার্জি। তুমি যেভাবে সেটাকে ব্যবহার করো, সেভাবেই সেটা তোমার জীবনে কাজ করে। যদি তুমি টাকাকে ভয় পাও, সে তোমার কাছ থেকে দূরে চলে যাবে। কিন্তু যদি তুমি টাকাকে সম্মান করো, বুঝে খরচ করো, সে তোমার কাছে ফিরে আসবে আরও বড় আকারে। এই কারণেই ধনীরা টাকাকে টুল ভাবে, আর গরিবরা ভাবে গোল। ধনীরা ভাবে কিভাবে টাকাকে কাজে লাগাবো, আর গরিবরা ভাবে কিভাবে টাকা জমাবো। তুমি যদি টাকা জমিয়ে রাখো, সে থাকবে স্থির। কিন্তু যদি তাকে ঘোরাতে শেখো, জ্ঞান, অভিজ্ঞতা, বিনিয়োগে, তাহলেই টাকাটা তোমার হয়ে কাজ করতে শুরু করে দেবে। এটাই টাকার মনোবিজ্ঞানের প্রথম সূত্র। মানি ফ্লোজ ওয়ের ইট ইজ রেসপেক্টেড, নট ওয়ের ইট ইজ ফিয়ার্ড। তাহলে প্রশ্ন উঠছে, আমরা কিভাবে এই পুরনো বিশ্বাসগুলোকে ভাঙব? কিভাবে টাকার প্রতি আমাদের মানসিকতা পরিবর্তন করব? এর উত্তর পেতে হলে আমাদের বুঝতে হবে স্ক্যারসিটি ভার্সেস অ্যাবান্ডেন্স মাইন্ডসেট, যা আমরা আমাদের পরের অধ্যায়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তুমি কি কখনো খেয়াল করেছ, কিছু মানুষ সব সময় টাকার অভাবে ভোগে, আর কিছু মানুষ যেভাবেই হোক সব সময় সুযোগ খুঁজে পায়। দুজনেরই হয়তো একই পরিশ্রম, কিন্তু একজন ভাবে আমার ভাগ্যে টাকা নেই, আর অন্যজন ভাবে কিভাবে আমি নতুন সুযোগ তৈরি করতে পারি। এই দুই চিন্তার পার্থক্যই হলো স্ক্যারসিটি মাইন্ডসেট বনাম অ্যাবান্ডেন্স মাইন্ডসেট। স্ক্যারসিটি মাইন্ডসেট মানে হলো অভাবের চিন্তা, যেখানে মস্তিষ্ক সবসময় ভাবে টাকা কমে যাবে, আমি পারবো না, ওদের আছে, আমার নেই, এখন না করলে সুযোগ শেষ। এই মানসিকতা মানুষকে করে তোলে ভয়ভীত, প্রতিযোগিতাপূর্ণ আর আত্মবিশ্বাসহীন। অন্যদিকে অ্যাবান্ডেন্স মাইন্ডসেট বলে সুযোগ অসীম, যদি একটা দরজা বন্ধ হয় আরেকটা খুলবেই, আমি যত শিখব আমার উপার্জন ততই বাড়বে। এই চিন্তা মানুষকে করে তোলে স্বাধীন, শান্ত আর ক্রমাগত উন্নতির পথে এগিয়ে দেয়। চলো দুই বন্ধুর গল্প বলি। অরিজিৎ আর সুমন দুজনেই একই অফিসে কাজ করত। একদিন কোম্পানিতে ডাউন সিজিং শুরু হলো, অর্থাৎ অনেক কর্মচারীকে ছাঁটাই করা হলো। অরিজিৎ ভীষণ ভয় পেল, বলল সব শেষ, আমার চাকরি চলে গেলে বাঁচবো কিভাবে। সে ঘুমোতে পারল না, সারাদিন অভিযোগ করত। অন্যদিকে সুমন বলল, যদি চাকরি চলে যায় তাহলে আমি নিজের কিছু শুরু করব। এই সময়টা হয়তো আমার জীবনের টার্নিং পয়েন্ট। দেখো, ঘটনা এক, কিন্তু ভাবনার পার্থক্য আকাশ পাতাল। কয়েক মাস পর অরিজিৎ এখনো নতুন চাকরি খুঁজছে,
আর সুমন তার ছোট্ট অনলাইন বিজনেস থেকে এখন নিজের মাসিক বেতনের 3 গুণ আয় করছে। এটাই হলো মাইন্ডসেটের জাদু। স্ক্যারসিটি মাইন্ডসেট তোমাকে বেঁধে রাখে। তুমি হয়তো বলো, আমি একদিন ধনী হব, কিন্তু অবচেতন মনে তুমি বিশ্বাস করো, আমি হয়তো পারবো না। তোমার মস্তিষ্ক যেটাই বিশ্বাস করে তুমি শেষ পর্যন্ত সেটাই প্রমাণ করতে চাও। তাই মনোবিজ্ঞান বলে, ইউ ডোন্ট আর্ন হোয়াট ইউ ওয়ান্ট, ইউ আর্ন হোয়াট ইউ বিলিভ। যদি তুমি বিশ্বাস করো যে টাকা পাওয়া কঠিন, তাহলে তোমার মস্তিষ্ক শুধু কঠিন পরিস্থিতিই তৈরি করবে। কিন্তু যদি তুমি ভাবো, আমি টাকা পাওয়ার যোগ্য, আমি শিখব, আমি চেষ্টা করব, তৈরি করব, তাহলে বাস্তবও ধীরে ধীরে বদলাবে। অ্যাবান্ডেন্স মানে শুধু টাকা নয়, মন, সময়, ভালোবাসা, জ্ঞান, সব কিছুর ক্ষেত্রে প্রাচুর্য ভাবা। একজন মানুষ যদি মনে করে তার সময় কম, সে সব সময় তাড়াহুড়ো করবে। কিন্তু যদি ভাবে, আমি আমার সময়কে তৈরি করব, আমি নিয়ন্ত্রণে আছি, তাহলে সময়ও তার সঙ্গী হয়ে যায়। একইভাবে যদি তুমি টাকাকে ভয় পাও, টাকা তোমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু যদি তুমি টাকাকে সুযোগ হিসেবে দেখো, সে তোমার জীবনে প্রবাহিত হতে শুরু করবে। একবার এক গরিব কৃষক এক সাধুর কাছে গেল। বলল, বাবা, আমার ঘরে খাবার নেই, টাকাও নেই, কি করব? সাধু হেসে বললেন, তুমি প্রতিদিন সকালে একবার করে কৃতজ্ঞতা প্রকাশ করবে, আজ আমি যা পেয়েছি তার জন্য ধন্যবাদ। কৃষক তো অবাক। সে বলল, কিন্তু বাবা, আমি তো কিছুই পাইনি। সাধু বললেন, তুমি বেঁচে আছো, সেটাই তো প্রাচুর্যের শুরু। কিছুদিন পর কৃষক নিজের জমিতে নতুনভাবে কাজ শুরু করলো। ছোট সুযোগগুলো কাজে লাগালো, আর কয়েক মাসের মধ্যেই তার ঘরে সুখ ফিরে এলো। দেখলে তো, যখন মন পরিবর্তন হয় তখন বাস্তবতাও বদলায়। অ্যাবান্ডেন্স মাইন্ডসেট মানে হলো নিজেকে অযোগ্য ভাবা বন্ধ করা, নিজের সময়, দক্ষতা, সম্পর্ক আর জীবনের প্রতি শ্রদ্ধা রাখা। যে মানুষ ভাবে আমি পারবো না, সে আসলে চেষ্টা করা বন্ধ করে দেয়। আর যে ভাবে আমি চেষ্টা করব, আমি কিছু না কিছু ঠিক খুঁজে পাব, জীবনও তাকে সাহায্য করে। তুমি কি জানো, যখন তুমি অন্যের সাফল্যে আনন্দ পাও, তখন তোমার মস্তিষ্কে এমন এক রাসায়নিক তৈরি হয় যা তোমার নিজের সাফল্যের সম্ভাবনাকেও বাড়িয়ে দেয়। কারণ তখন তুমি অভাব নয়, প্রাচুর্য অনুভব করো। সেই মুহূর্তে তুমি ইউনিভার্সকে বলো, আমিও প্রস্তুত, আমারও সময় আসছে। তাই মনে রেখো, অভাবের চিন্তা তোমাকে গরিব করে, আর প্রাচুর্যের চিন্তা তোমাকে করে শক্তিশালী। স্ক্যারসিটি মাইন্ডসেট শুধু টাকা নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে দরজা বন্ধ করে দেয়। কিন্তু অ্যাবান্ডেন্স মাইন্ডসেট তোমাকে শেখায় কিভাবে তুমি নিজের দরজা নিজেই খুলে দিতে পারো। চলো এবার দেখি কিভাবে টাকার ভয় আমাদের সিদ্ধান্ত, সম্পর্ক আর জীবনকে প্রভাবিত করে। চলো ঢুকে পড়ি টাকার পরবর্তী মানসিক অধ্যায়ে, দ্য ফিয়ার অ্যান্ড ইমোশন অফ মানি। আমরা সবাই টাকাকে ভালোবাসি, কিন্তু জানো, আমাদের বেশিরভাগের মধ্যেই টাকার প্রতি একটা ভয় কাজ করে। কেউ ভয় পায় টাকা হারানোর, কেউ ভয় পায় টাকার অভাবে নিজের মর্যাদা হারানোর, আবার কেউ কেউ ভয় পায় টাকা বেশি এলে পাছে অন্যেরা দূরে সরে যায়।
এই ভয় ধীরে ধীরে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। ভাবো তো, তুমি হয়তো ছোটবেলায় দেখেছ তোমার মা বাবার মধ্যে প্রায় টাকার জন্য টানাটানি হচ্ছে। তখন হয়তো তুমি মনে মনে ঠিক করেছিলে, আমি বড় হয়ে অনেক টাকা উপার্জন করব, যাতে এই সমস্যা আর না থাকে। কিন্তু বড় হয়ে দেখছো তুমি টাকা উপার্জনও করছো, তবু ভেতরের অশান্তিটা কমছে না। কিন্তু কেন? কারণ ভয়টা হারায়নি, শুধু তার রূপ পাল্টেছে। মনোবিজ্ঞান বলে, মানি ফিয়ার্স আর রেয়ারলি অ্যাবাউট মানি, দে আর অ্যাবাউট সিকিউরিটি। আমরা টাকাকে টাকার জন্য ভালোবাসি না, ভালোবাসি সেই নিরাপত্তা অনুভূতির জন্য যেটা টাকা আমাদেরকে দেয়। যখন সেই নিরাপত্তা নড়ে যায়, তখন ভয় জাগে, যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। অনেকেই ভাবে টাকা থাকলে ভয় থাকবে না, কিন্তু সত্যি হলো টাকা যত বাড়ে ভয়ও ততই বাড়ে, যদি মনের ভেতরে শান্তি না থাকে। তুমি একসময় ভাববে, এই টাকাটা যদি হারিয়ে যায়, মানুষ যদি আমার পেছনে পড়ে, যদি জীবনটাই ধরে রাখতে না পারি। দেখলে তো, তুমি তখনও ভয়ে বাঁচছ। একজন ব্যবসায়ী ছিলেন, বহু টাকা রোজগার করতেন, বাড়ি গাড়ি সব ছিল, কিন্তু রাত্রে ঘুম হতো না। কারণ তিনি ভাবতেন, এই সাফল্য যদি কাল হারিয়ে যায়, যদি আমাকে কেউ প্রতারণা করে। একদিন তার ছেলে তাকে জিজ্ঞাসা করলো, বাবা, তুমি এত কিছু পেয়েও এত চিন্তা কেন করো? বাবা হেসে বললেন, কারণ আমি নিজেও জানি না কোথা থেকে হারানোর ভয়টা শুরু হয়েছে। হ্যাঁ, এটাই বাস্তবতা। যতক্ষণ না আমরা ভয়টা বুঝতে শিখি, ততক্ষণ আমরা টাকার দাস হয়েই থাকি। আরেকটা ভয় আছে, মানুষ কি ভাববে। ধনী হলে মানুষ বলে অহংকারী, আবার গরিব হলে বলে অক্ষম। তাই আমরা মাঝখানেই থেকে যাই, না একদম উপরে যেতে সাহস পাই, আর না নিচে নামার ভয়টাকে কাটিয়ে উঠতে পারি। এই ভয়ই আমাদেরকে কমফোর্ট জোনে আটকে রাখে। একটা কথা মনে রেখো, টাকা না থাকার ভয়টা যতটা বিপজ্জনক, টাকা হারানোর ভয় তার চেয়েও বেশি মারাত্মক। কারণ একবার ভয় তোমার চিন্তা দখল করলে, তুমি আর সিদ্ধান্ত নিতেই পারবে না, ঝুঁকি নিতেও পারবে না, নতুন সুযোগকে চিনতেও পারবে না। তোমার মস্তিষ্ক তখন শুধুই বাঁচা মোডে চলে যাবে, উন্নতি মোডে নয়। তাহলে কিভাবে এই ভয়টাকে কাটানো যায়? প্রথম ধাপ হলো ভয়কে চেনা। নিজেকে প্রশ্ন করো, আমি আসলে কিসের ভয় পাচ্ছি? হারানোর, অভাবের, নাকি সমাজের বিচার? দ্বিতীয় ধাপ হলো ভয়কে ভালোবাসা শেখো। তুমি যদি ভয়কে অস্বীকার করো, সে আরও বড় হয়ে ওঠে। কিন্তু যদি তুমি তাকে স্বীকার করো, সে দুর্বল হয়ে যায়। তৃতীয় ধাপ হলো অ্যাকশন। যতক্ষণ তুমি শুধু ভাববে, ভয় থাকবে, কিন্তু একবার কাজ করা শুরু করলেই ভয়টা জায়গা ছাড়তে শুরু করবে। টাকার ভয় তখনই কমে যখন তুমি বুঝে ফেলো টাকাই সব কিছু না, টাকা ছাড়া কিছুই সহজ না। তুমি যদি টাকাকে উদ্দেশ্য নয়, উপকরণ হিসাবে দেখো, তখন তোমার মন মুক্ত হয়। আমরা ভয় পেতে পেতে ভুলে যাই টাকা আসলে জাস্ট একটা এনার্জি ফ্লো। তুমি যত বেশি ভয় দেখাবে, সে ততই বেশি দূরে চলে যাবে। আর তুমি যত বেশি সাহস দেখাবে,
সে তত বেশি তোমার দিকে আসবে। তুমি টাকাকে ভালোবাসলে সেই ভালোবাসা তোমার জীবনে সমৃদ্ধি হয়ে ফিরে আসবে। তাহলে এখন সময় এসেছে টাকার ভয় ছেড়ে টাকার প্রতি সঠিক আবেগ তৈরি করার। কারণ ইমোশন যদি ঠিক না থাকে তাহলে ডিসিশনও ঠিক হয় না, আর ডিসিশন ঠিক না হলে লাইফ এগোয় না। তাহলে চলো এবার দেখি টাকার এই ভয়, আবেগ আর মনোভাব কিভাবে আমাদের সম্পর্ক, জীবনধারা আর ব্যক্তিত্ব বদলে দেয়। আমাদের পরের অধ্যায় রিয়েল লাইফ এক্সাম্পলস, যেখানে আমরা আলোচনা করব ধনীদের মানসিকতা বনাম সাধারণ চিন্তা। তুমি কি জীবনে কখনো ভেবেছ কেন কিছু মানুষ একই পৃথিবীতে থেকেও অন্যদের থেকে একেবারেই আলাদা ভাবে? একজন ভাবে এটা সম্ভব না, আর অন্যজন ভাবে আমি চেষ্টা না করা পর্যন্ত কেমন করে জানবো যে এটা সম্ভব কিনা। হ্যাঁ, এই ছোট পার্থক্যটাই তাদের জীবন, আয় আর ভবিষ্যৎ বদলে দেয়। চলো কয়েকটা বাস্তব উদাহরণ দেখে নিই। এক্সাম্পল 1, ওয়ারেন বাফেট, ধৈর্য আর মনোযোগের মনোবিজ্ঞান। ওয়ারেন বাফেট আজ বিশ্বের অন্যতম ধনী মানুষ, কিন্তু জানো তার জীবন শুরু হয়েছিল এক সাধারণ পরিবার থেকে। শুধু একটা বিষয় তাকে আলাদা করেছিল, হিজ মাইন্ডসেট। যখন তার আশেপাশের মানুষরা দ্রুত টাকা কামানোর চেষ্টা করছিল, তিনি তখন শিখছিলেন মানি ডাজন্ট গ্রো ফাস্ট, ইট গ্রোজ কনসিস্টেন্টলি। একবার এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত ধনী কেন? বাফেট হেসে বলেছিলেন, কারণ আমি তাড়াহুড়ো করি না। আমি জানি কম্পাউন্ড ইন্টারেস্ট শুধু টাকায় না, চিন্তাতেও কাজ করে। মানে তুমি যত গভীরভাবে ভাববে তোমার সিদ্ধান্ত ততই ফলপ্রসূ হবে। এটাই হলো ধনীর মানসিকতা, গতি নয়, দিক গুরুত্বপূর্ণ। দ্বিতীয় এক্সাম্পল হলো রতন টাটা, মূল্যবোধ বনাম লাভ। রতন টাটা কেবল ব্যবসায়ী নন, তিনি একজন চিন্তাশীল মানুষ, যিনি জানেন টাকার ওপরে মানুষ আছে। 2008 সালে যখন মুম্বাইয়ে টেরর অ্যাটাক হয়েছিল, তখন তার তাজ হোটেল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু তিনি প্রথমে ব্যবসার ক্ষতির কথা ভাবেননি। তিনি প্রথমে ভেবেছিলেন আমার কর্মচারীদের কিভাবে সাহায্য করা যায়। তিনি প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান, নিজের টাকায় তাদের পুনর্বাসন করেন। এটাই হলো অ্যাবান্ডেন্স থিঙ্কিং, যেখানে টাকার ব্যবহার শুধু নিজের বৃদ্ধির জন্য নয়, ব্যবহার করা হয় মানুষের কল্যাণে। এই মাইন্ডসেটই তাকে করেছে রেসপেক্টেড বিলিয়নিয়ার, শুধু রিচ ম্যান নয়। এক্সাম্পল 3, ধীরুভাই আম্বানি, সীমা ভাঙার মানসিকতা। ধীরুভাই আম্বানি এক সাধারণ গ্রামের ছেলে, যার পকেটে ছিল খুবই অল্প টাকা, কিন্তু মনে ছিল অসীম দৃষ্টিভঙ্গি। লোকজন যখন বলতো এটা সম্ভব না, তিনি বলতেন ইম্পসিবল ইজ জাস্ট এ ওয়ার্ড পিপল ইউজ হোয়েন দে স্টপ ট্রাইং। একটা সময় তিনি ইয়ামেনে পেট্রোল পাম্পে কাজ করতেন। সেখান থেকেই তিনি শিখেছিলেন কাস্টমারকে যদি রেসপেক্ট দাও, সে তোমায় বিশ্বাস দেবে, আর সেই বিশ্বাসের ওপর দাঁড়িয়ে তৈরি হয় রিলায়েন্স। তুমি দেখবে ধীরুভাই কখনোই বলতেন না যে আমার কাছে টাকা নেই, তিনি বলতেন আমার কাছে আইডিয়া আছে। এই মাইন্ডসেট যা স্ক্যারসিটি থেকে অ্যাবান্ডেন্সে নিয়ে যায়। এক্সাম্পল 4, স্টিভ জবস, ভিন্নভাবে ভাবার মনোবিজ্ঞান। স্টিভ জবস বলতেন, দ্য পিপল হু আর ক্রেজি এনাফ টু থিঙ্ক দে ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড
আর দ্য ওয়ান্স হু ডু। সবাই যখন নিয়ম মানত, তিনি নিয়ম ভাঙতেন। সবাই যখন বলতো এটা কাজ করবে না, তিনি বলতেন লেটস ট্রাই। অ্যাপেলের প্রতিটি পণ্য জন্মেছে কিউরিওসিটি প্লাস কনফিডেন্স থেকে। ধনী মানে শুধু অনেক টাকা নয়, ধনী মানে হলো ভিন্নভাবে ভাবার সাহস। এক্সাম্পল 5, এক সাধারণ মানুষের গল্প। একজন সাধারণ মানুষ, ধরা যাক নাম বিপ্লব, ছোট্ট একটা শহরে কাজ করে, সংসার চালায়। বেতনও তেমন বেশি না, কিন্তু সে প্রতিদিন নিজের শেখার ওপর বিনিয়োগ করে। একটা নতুন স্কিল শিখছে, একটা ছোট্ট সেভিংস রাখছে, নিজের ভাবনাকে পরিবর্তন করছে। সে হয়তো এখন কোটি টাকা আয় করে না, কিন্তু তার মানি মাইন্ডসেট ধীরে ধীরে বদলাচ্ছে। সে এখন ভাবে, আমি টাকা কামাই না, আমি টাকা তৈরি করি। আমি শুধু চাকরি করি না, আমি নিজের মূল্য বাড়াই। এই সাধারণ বিপ্লবী একদিন এক্সট্রা অর্ডিনারি হয়ে উঠবে। এই 5টা উদাহরণের মধ্যে একটাই মিল আছে, তারা সবাই টাকা কামাতে শেখেনি, তারা সবাই শিখছিল চিন্তা বদলাতে। তাদের কাছে টাকা কোনো এন্ড গোল ছিল না, টাকা ছিল বাই প্রোডাক্ট অফ রাইট থিঙ্কিং। ধনীরা টাকাকে চালায়, গরিবরা টাকায় চালিত হয়। তফাৎটা শুধুই মাইন্ডসেটের। একজন ধনী ভাবে আমি কিভাবে সুযোগ তৈরি করব, আর একজন গরিব ভাবে সুযোগ আমার জন্য নেই। একজন ধনী ভাবে আমি ব্যর্থ হলে শিখব, একজন গরিব ভাবে ব্যর্থ হলেই আমি শেষ। এই দুই চিন্তাই ভবিষ্যতের দিক নির্ধারণ করে। তুমি আজ কোন দিক বেছে নিচ্ছ? অভাবের চিন্তা নাকি প্রাচুর্যের মনোভাব? ভয়ের মনোবিজ্ঞান নাকি আত্মবিশ্বাসের বিশ্বাস? উত্তরটা তোমার মধ্যেই লুকোনো আছে। চলো এবার দেখি এই মাইন্ডসেট কিভাবে আমাদের ডিজায়ার বা চাহিদাকে প্রভাবিত করে। কারণ মানুষ শুধু টাকার জন্য টাকা কামায় না, চাহিদার শান্তি পাওয়ার জন্য টাকা কামায়। তাই পরের অধ্যায়ে আমরা আলোচনা করব দ্য ইমোশনাল রিলেশনশিপ উইথ মানি, অর্থাৎ টাকার সাথে আমাদের আবেগের সম্পর্ক। আমরা যখন টাকা নিয়ে কথা বলি, আমরা ভাবি এটা শুধুই একটা নাম্বার, একটা কাগজের টুকরো, একটা ব্যাংক ব্যালেন্স। কিন্তু বাস্তবে টাকার সঙ্গে আমাদের সম্পর্কটা খুবই আবেগপূর্ণ। আমরা টাকাকে শুধু ব্যবহার করি না, আমরা তাকে অনুভবও করি। ভাবো, যখন তোমার হাতে প্রথম বেতনটা এসেছিল, কেমন লেগেছিল? গর্ব, আনন্দ, নিরাপত্তা, নাকি ভয় যে এটা টিকবে তো? অথবা যখন তোমার কাছে টাকা শেষ হয়ে যাচ্ছিল, তখন কেমন লাগছিল? চিন্তা, অস্থিরতা নাকি অপরাধবোধ? দেখো, টাকা কখনো একা থাকে না, তার সঙ্গে জুড়ে থাকে তোমার অনুভূতি। তুমি যেভাবে মানুষকে ভালোবাসো, ঠিক সেভাবেই টাকাকেও ভালোবাসো। শুধু সেটা সরাসরি বলো না, কারণ সমাজ আমাদের শিখিয়েছে টাকা ভালোবাসা মানেই লোভী হওয়া। কিন্তু না, এটা ভুল। টাকাকে ভালোবাসা মানে তার প্রতি সচেতন হওয়া, তাকে অপচয় না করা এবং তাকে নিজের উন্নতির জন্য ব্যবহার করা। অনেক মানুষ টাকার পেছনে ছুটে, কিন্তু ভেতরে ভেতরে টাকাকে ঘৃণা করে। তারা ভাবে আমার সব দুঃখের কারণ টাকা, যাদের টাকা আছে তারা খারাপ। আমি চাই না টাকা আমাকেও বদলে দিক। এই ভাবনাগুলো তোমাকে আঘাত থেকে বাঁচায়, কিন্তু একই সঙ্গে তোমাকে সীমাবদ্ধও করে। তুমি টাকাকে একদিকে টানছো,
অন্যদিকে ঠেলে দিচ্ছ। মনোবিজ্ঞান একে বলে ইমোশনাল ডিসঅ্যাসোসিয়েশন। মানে তুমি টাকাকে প্রয়োজন মনে করো, কিন্তু টাকাকে বিশ্বাস করো না। এটাই অনেকের ব্যর্থতার মূল কারণ। তারা ভাবছে তারা টাকার অভাবে আছে, কিন্তু সত্যিটা হলো তারা টাকার সাথে সম্পর্কই হারিয়ে ফেলেছে। এই সম্পর্কটা ঠিক করতে হলে প্রথমে তোমাকে বুঝতে হবে তুমি টাকাকে কিভাবে অনুভব করো। তুমি যখন টাকা খরচা করো তখন ভয় পাও, নাকি কৃতজ্ঞতা বোধ করো? তুমি যখন অন্যকে সাহায্য করো তখন মনে হয় তুমি কিছু হারালে, নাকি মনে হয় তুমি কিছু বাড়ালে? একজন মানুষকে আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম, তুমি টাকাকে কিভাবে দেখো? সে বলল, আমি টাকাকে দেখি যেমন দেখি বাতাসকে। যখন আসে ধন্যবাদ দিই, আর যখন যাই জানি আবার ফিরে আসবে। এই কথাটা শুনে আমি বুঝেছিলাম এটাই হলো অ্যাবান্ডেন্সের আবেগীয় রূপ। তুমি যদি চাও টাকাকে নিজের জীবনের অংশ করতে, তাহলে টাকাকে ভয় পেও না, তাকে বোঝো। যেভাবে একজন প্রিয় মানুষকে বোঝো, তার চাওয়া, তার সীমা, তার সময়। টাকাও তাই, যে চায় সম্মান, যত্ন এবং দায়িত্ব। তুমি যদি তাকে অপচয় করো সে চলে যাবে, কিন্তু তুমি যদি তাকে ভালোবাসো সে ফিরে আসবে। একদিন যখন তুমি আয় করবে তখন শুধু টাকা গুনো না, নিজের শান্তি গুনো, নিজের উন্নতি গুনো, নিজের কৃতজ্ঞতা গুনো। কারণ সত্যি বলতে টাকা শুধু তোমার পকেটে নয়, টাকা থাকে তোমার মানসিকতায়, তোমার বিশ্বাসে আর তোমার ভালোবাসায়। এরপর আমরা আলোচনা করব দ্য সাবকনসিয়াস মানি ব্লকস, অর্থাৎ অবচেতন বাধা যা টাকার প্রবাহকে আটকায়। আমরা অনেক সময় ভাবি আমার পরিশ্রমের অভাব আছে, আমার সুযোগের অভাব আছে, কিন্তু আসল সত্যিটা হচ্ছে তোমার অবচেতনে কিছু বিশ্বাস আছে যা চুপি চুপি তোমার টাকার প্রবাহকে আটকাচ্ছে। এগুলোই হলো সাবকনসিয়াস মানি ব্লকস। অবচেতন মানে কি? অবচেতন মানে হলো তোমার মনের সেই স্তর যেখানে তুমি প্রতিদিনের সিদ্ধান্তের মূল প্রোগ্রামগুলোকে রাখো। যেমন তুমি জানো না তুমি কিভাবে শ্বাস নিচ্ছ, কিন্তু তবু নিচ্ছ। তুমি জানো না কিভাবে হাঁটছ, কিন্তু হাঁটছ। একইভাবে তুমি হয়তো ভাবছো আমি টাকা কামাতে চাই, কিন্তু তোমার অবচেতন মন বলছে টাকা মানেই ঝামেলা, টাকা রাখলে মানুষ বদলে যায়, আমি টাকার যোগ্যই নই। এই বিশ্বাসগুলো কখন জন্মেছে জানো? এগুলো জন্মেছে তোমার ছোটবেলায়। হয়তো তুমি দেখেছো বাবা টাকার চিন্তায় ঘুমোতে পারছেন না, মা বলছেন এই টাকা যদি শেষ হয়ে যায়। অথবা হয়তো তোমার পরিবারের কেউ ধনী হয়ে উঠলে হঠাৎ বদলে গেছেন, তখন সবাই বলেছিল দেখো টাকায় মানুষ নষ্ট হয়। এসব কথা ছোটবেলায় তুমি মেনে নিয়েছিলে, আর এখন প্রাপ্তবয়স্ক তুমি সেই বিশ্বাসেই বাঁচছ। মনোবিজ্ঞান বলে তুমি অবচেতনে যা বিশ্বাস করো ব্রহ্মাও তোমাকে তাই দেয়। তুমি যদি মনে মনে ভাবো তোমার জীবনে টাকা টিকবে না, তবে সত্যিতে তাই ঘটবে। কারণ তোমার মন তখন এমন সুযোগ এড়িয়ে চলবে যেগুলো তোমাকে আর্থিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারত। তাহলে এখন প্রশ্ন হলো এই বাধাগুলোকে কিভাবে ভাঙবে? প্রথম ধাপ হলো নিজের বিশ্বাসগুলোকে চিনে ফেলা। তুমি নিজেকে কিছু প্রশ্ন করো, আমি টাকাকে কিভাবে দেখি? আমি কি টাকাকে ভয় পাই? আমি কি মনে করি টাকা থাকা মানে অন্যেরা আমাকে হিংসে করবে?
আমি কি মনে করি আমি টাকার যোগ্য নই? এই প্রশ্নগুলোর উত্তর তোমার অবচেতনের দরজা খুলে দেবে। দ্বিতীয় ধাপ হলো নিজেকে রিপ্রোগ্রাম করা। যেভাবে একটা পুরনো সফটওয়্যার আপডেট দাও, তেমনই নিজের বিশ্বাসগুলোকেও আপডেট করতে হবে। যখন মনে হয় টাকা পাওয়া কঠিন, তখন বলো, আমি এমন কাজ করছি যা আমাকে টাকার দিকে নিয়ে যাচ্ছে। যখন মনে হয় টাকা এলে চলে যায়, তখন বলো, টাকা আমার জীবনে নিয়মিত আসছে ও বাড়ছে। এই কথাগুলো বারবার বললে তোমার মস্তিষ্ক নতুন বিশ্বাস তৈরি করবে এবং এই বিশ্বাসই টাকার প্রবাহ খুলে দেবে। তৃতীয় ধাপ হলো গিল্ট থেকে মুক্তি। অনেকে টাকাকে ভালোবাসলেও টাকা পেলে অপরাধ বোধে ভোগে, কারণ আমার আশেপাশে সবাই কষ্টে, আমি কেন ভালো থাকব? কিন্তু মনে রেখো, তুমি টাকার যোগ্য যদি তুমি সেটা সৎ পথে অর্জন করো। টাকা মানে ক্ষমতা, আর সেই ক্ষমতা তুমি ব্যবহার করতে পারো নিজের জীবন সুন্দর করতে, তার সাথে অন্যের জীবনকেও উন্নতি করতে। তাহলে অপরাধবোধ নয়, কৃতজ্ঞতা নিয়ে টাকাকে গ্রহণ করো। দেখো, অবচেতন বাধা ভাঙা মানে শুধু টাকা কামানো নয়। অবচেতন বাধা ভাঙা মানে নিজেকে বদলে ফেলা। যখন তুমি নিজের মানসিক সীমা ছাড়িয়ে যাবে, ব্রহ্মাণ্ডও তোমার জন্য নতুন দরজা খুলে দেবে। টাকা তখন আর তোমাকে তাড়া করবে না, তুমি তাকে আকর্ষণ করবে। এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটি হলো রিপ্রোগ্রামিং দ্য মাইন্ড ফর ওয়েলথ, অর্থাৎ সমৃদ্ধ চিন্তার মানসিক অনুশীলন। যখন আমরা বলি টাকা কামাতে চাই, আসলে আমরা চাই স্বাধীনতা, নিজের মতো করে বাঁচার স্বাধীনতা, ভয় আর অভাব ছাড়াই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতা শুধু টাকায় আসে না, এটা আসে মানসিক প্রশিক্ষণের মাধ্যমে। তুমি যা ভাবো তুমি তাই তৈরি করো, তোমার চিন্তায় তোমার বাস্তবতা। যদি তোমার চিন্তা হয় আমি টাকার যোগ্য নই, তাহলে তোমার জীবনও সেই অনুযায়ী গড়ে উঠবে। কিন্তু যদি তুমি প্রতিদিন বলো আমি টাকার যোগ্য, আমি সমৃদ্ধির চুম্বক, আমি এমন কাজ করছি যা আমার জীবনকে উন্নত করছে, তাহলে ধীরে ধীরে তোমার মস্তিষ্ক রিপ্রোগ্রাম হতে শুরু করবে। আর এই রিপ্রোগ্রামিং প্রক্রিয়াটা শুধু কথার জাদু নয়, এটা পুরোপুরি সায়েন্স। তোমার মস্তিষ্কে আছে এমন একটা অংশ যার নাম হলো রেকটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। এটা হলো তোমার মনোযোগের দরজার প্রহরী। তুমি যেটা বিশ্বাস করো, এই সিস্টেম সেটাই খুঁজে বের করে বাস্তবে এনে দেয়। তুমি যদি প্রতিদিন ভাবো আমার হাতে টাকা নেই, তাহলে এই প্রোগ্রামটা সেই প্রমাণই খুঁজবে। তুমি যদি ভাবো আমি সুযোগ তৈরি করছি, তাহলে রিপ্রোগ্রামিং এমন এক মানুষ বা আইডিয়া কিংবা রাস্তা তোমার সামনে এনে দেবে যেগুলো সত্যিই টাকার দিকে নিয়ে যায়। তাহলে করণীয় কি? এখন থেকে প্রতিদিন সকালে নিজেকে 3টা কথা মনে করিয়ে দাও। আমি আমার জীবনের অর্থনৈতিক স্থিতি তৈরি করছি, আমি এমন মানুষদের আকর্ষণ করছি যারা আমাকে উন্নতির পথে নিয়ে যাচ্ছে, টাকা আমার জীবনে স্বাভাবিকভাবেই প্রবাহিত হচ্ছে। এই অ্যাফার্মেশনসগুলো তোমার অবচেতনে নতুন বিশ্বাস তৈরি করবে। এবার চোখ বন্ধ করো, একটা গভীর নিঃশ্বাস নাও আর ভাবো তোমার চারপাশে এক অদৃশ্য প্রবাহ ঘুরছে, যা শুধু টাকার নয়, সম্ভাবনার। তুমি তার অংশ, তুমি তার স্রোতে ভাসছ, আর সেই স্রোত তোমাকে নিয়ে যাচ্ছে সমৃদ্ধির দিকে। এখন অনুভব করো তুমি টাকার অভাব নয়, টাকার প্রবাহের মধ্যে আছো। যখন তুমি তোমার চিন্তা বদলাও, তখন ব্রহ্মাণ্ডও তোমার পক্ষে কাজ শুরু করে দেয়। তুমি যত কৃতজ্ঞ হবে, তোমার জীবনে ততই প্রাচুর্য আসবে। তুমি যত সচেতনভাবে খরচ করবে,
টাকা তত আত্মবিশ্বাস নিয়ে ফিরে আসবে। তুমি যত মানুষের ভালো করবে, টাকা ততই ভালোভাবে তোমার হাতে ফিরবে। এটাই প্রকৃত ওয়েলথ মাইন্ডসেট। তুমি জানো, ধনী মানুষরা সবসময় পজিটিভ নয়, তারা প্রশিক্ষিত চিন্তাশীল। তারা জানে আবেগের চেয়ে অভ্যাস বেশি শক্তিশালী। তারা প্রতিদিন নিজেদের মনে করায়, আমি ব্যর্থ নই, আমি শিখছি, আমি ক্ষতি করিনি, আমি অভিজ্ঞতা পেয়েছি। এটাই গ্রোথ বেসড ওয়েলথ থিঙ্কিং, যেখানে হারও এক বিনিয়োগ হয়ে যায়। তাই আজ থেকে তুমি একটা সিদ্ধান্ত নাও, তুমি টাকাকে শুধু কামাবে না, তুমি তাকে সম্মান করবে, বোঝার চেষ্টা করবে এবং নিজের ভেতরে এক নতুন বিশ্বাস গড়ে তুলবে। একটা বিশ্বাস যে আমি ধনী হতে পারি, আমি যোগ্য, আর আমার সমৃদ্ধি অন্যের ক্ষতি নয়, অন্যের উপকারের মাধ্যমেও হতে পারে। এরপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো দ্য এনার্জি অফ গিভিং অ্যান্ড রিসিভিং, অর্থাৎ দেওয়া আর পাওয়া, যা টাকার প্রকৃত শক্তি। তুমি কি কখনো খেয়াল করেছো, যখন তুমি কারো মুখে হাসি ফোটাও অথবা কাউকে সাহায্য করো, তখন তোমার ভেতরে একটা শান্তির আলো জ্বলে ওঠে। সেই মুহূর্তে তুমি টাকা পাচ্ছ না, কিন্তু পাচ্ছ এক অনন্য শান্তি, যেটা তোমার আত্মাকে সমৃদ্ধ করে। টাকা এক ধরনের এনার্জি ফ্লো। যেভাবে নদীর জল যত ঘুরে তত পরিশুদ্ধ হয়, টাকাও তেমনই। তুমি যত দেবে ততই তার প্রবাহ বাড়বে, তুমি যত আটকে রাখবে সে একসময় থেমে যাবে। অনেকে ভাবে আমার যত খরচ কম হবে ততই সঞ্চয় বাড়বে, কিন্তু মানসিকভাবে এটা সব সময় সত্যি নয়। তুমি যদি ভয় থেকে টাকাকে আটকে রাখো, তুমি আসলে এনার্জি ব্লক তৈরি করছো। ব্রহ্মাণ্ড বুঝে নেবে এই মানুষটা অভাব ভাবনাই আছে, তখন তোমার জীবনে টাকার পথ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। দেওয়া মানে শুধু দান নয়, দেওয়া মানে শেয়ার করা। তুমি সময় দাও, তুমি ভালোবাসা দাও, তুমি সাহায্য করো, এসবই হচ্ছে গিভিং এনার্জি। আর ইউনিভার্স এই দেওয়া কখনোই ভুলে না। তুমি অন্যকে যা দাও, ব্রহ্মাণ্ড সেটা তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসে, হয় টাকা হয়ে, নয়তো সুযোগ হয়ে, আর না হলে শান্তি হয়ে। দেখো, সবচেয়ে ধনী মানুষরা সবসময় গিভার হয়। তারা জানে দ্য মোর আই গিভ দ্য মোর আই গ্রো। বিল গেটস, রতন টাটা বা আরও যারা আছেন, তারা টাকা দিয়েও ধনী থাকে, কারণ তারা টাকার প্রবাহকে সচল রাখে। তারা জানে টাকা তখনই পবিত্র হয় যখন সেটা কারো জীবন বদলায়। তাহলে এখন নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি টাকা ভালোবাসি, না টাকার ভয় পাই? আমি কি দিয়ে আনন্দ পাই, নাকি বাধ্য হয়ে দিই? যদি আনন্দ থেকে দাও, তাহলে তুমি প্রাচুর্যের মানসিকতায় আছো। তুমি বিশ্বাস করো তোমার কাছে যা আছে তাই যথেষ্ট। কিন্তু যদি ভয় থেকে দাও, যেমন না দিলে লোকে কি বলবে, তাহলে সেটা তোমাকে শূন্য করে দেয়। তাই মনে রেখো, দেওয়া সবসময় আসুক কৃতজ্ঞতা থেকে, দায়িত্ব থেকে নয়। এখন একটা ভিজুয়ালাইজ করো, তুমি একটা নদীর ধারে দাঁড়িয়ে আছো, তোমার হাতে এক মুঠো জল। যদি তুমি ওটা শক্ত করে ধরো, জল ফসকে যাবে, কিন্তু যদি হাত খুলে রাখো, তখন জল আসবে, যাবে, আর তোমার হাত ভিজে থাকবে। টাকাও ঠিক এমনি, তুমি যদি তাকে আঁকড়ে ধরো, সে ফসকে যাবে, কিন্তু যদি তাকে ভালোবাসা দিয়ে ছড়িয়ে দাও, সে ফিরে আসবে আরও বড় স্রোত হয়ে। তাই দেওয়া মানে হারানো নয়, দেওয়া মানে হলো প্রভাবিত হওয়া। আর যে মানুষ নিজের ভেতরে এই প্রবাহ বজায় রাখতে পারে, তার জীবনে কখনোই টাকার অভাব হয় না, কারণ ব্রহ্মাণ্ড সব সময় তাকে দিয়ে যায়,
যে মানুষ নিঃস্বার্থভাবে দিতে জানে। এরপর আমরা আলোচনা করব দ্য ব্যালেন্স বিটুইন আর্নিং, সেভিংস অ্যান্ড এনজয়িং, অর্থাৎ আয়, সঞ্চয় ও আনন্দের ভারসাম্য। একটা প্রশ্ন করি, তুমি কি টাকার জন্য বাঁচো নাকি বাঁচার জন্য টাকা কামাও? এই প্রশ্নটা ছোট মনে হলেও তোমার জীবনের পুরো মানে বদলে দিতে পারে। আমাদের মধ্যে অনেকেই টাকা কামায়, কিন্তু কখনো সত্যি টাকাকে উপভোগ করতে শিখি না। একজন মানুষ সারা জীবন কষ্ট করে টাকা জমায়, কিন্তু বয়স বাড়ার পরে দেখে সেই টাকা আছে কিন্তু সময় নেই, শরীর নেই, আনন্দও নেই। অন্যদিকে কেউ আবার টাকার প্রতিটি অংশই খরচ করে ফেলে, আর পরে ভাবে আমি কেন একটু সঞ্চয় করিনি। এই দুটো অবস্থাই হলো অসুস্থ ভারসাম্য। টাকার সাথে সুস্থ সম্পর্ক মানে আর্নিং, সেভিংস আর এনজয়িং, এই তিনটির মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে পাওয়া। একটা নদীর মতো করে ভাবো, যদি নদী বাঁধ দিয়ে পুরো থামিয়ে দাও সে পচে যাবে, আবার যদি একেবারেই ছেড়ে দাও সে শুকিয়ে যাবে। তাই দরকার হলো ফ্লো প্লাস কন্ট্রোল। আর্নিং হলো তোমার ক্রিয়েশন এনার্জি, যেখানে তুমি নিজের প্রতিভা দিয়ে মূল্য তৈরি করছো। কাজ, ব্যবসা, শিল্প যাই হোক না কেন, এখানে তুমি ব্রহ্মাণ্ডের অংশ হয়ে কাজ করছো। অন্যদিকে সেভিংস মানে হলো তোমার প্রোটেকশন এনার্জি, যেখানে তুমি ভবিষ্যতের নিরাপত্তা তৈরি করছো। কিন্তু এটাকে ভয় নয়, বুদ্ধি দিয়ে করতে হয়। আর এনজয়িং হলো গ্র্যাটিটিউড এনার্জি, যেখানে তুমি নিজের পরিশ্রমের ফল অনুভব করো, নিজেকে ও প্রিয়জনকে উপহার দাও, জীবনের স্বাদ নাও। এই তিনটি একসাথে না থাকলে টাকার মানসিকতা কখনোই সম্পূর্ণ হয় না। ভাবো, একজন মানুষ আছেন যার নাম ধরা যাক সুমন। সে কঠোর পরিশ্রম করে, ভালো আয় করে, কিন্তু আনন্দ পায় না। প্রতিদিন একই রুটিন, একই ক্লান্তি, আর মনে হয় আমি টাকা জমাচ্ছি কিন্তু বাঁচছি না। অন্যদিকে রাহুল সব টাকা খরচ করে ফেলে, সঞ্চয় নেই, ভবিষ্যতের ভয় লেগেই আছে। এখানে দুজনেই ভুল করছে, একজন অতিরিক্ত সংযমে, অন্যজন অতিরিক্ত উপভোগে। স্মার্ট মানুষ জানেন টাকাকে বাঁচাতে হলে টাকাকে ব্যবহার করতে হয়। তুমি যখন নিজের উপর খরচ করো, নতুন কিছু শেখো, নিজেকে উন্নত করো বা অন্যকে সাহায্য করো, তখন সেই টাকা আসলে বিনিয়োগে পরিণত হয়। অন্যদিকে তুমি যখন ভবিষ্যতের জন্য কিছু রেখে দাও, সেটা তোমাকে মানসিক শান্তি দেয়। এটাই হলো ব্যালেন্সড মানি ফ্লো। জীবন মানে শুধু সঞ্চয় নয়, জীবন মানে হলো অনুভব করা। তুমি যদি টাকাকে শুধু গুনে যাও, একদিন দেখবে সময় ফুরিয়ে গেছে, কিন্তু অভিজ্ঞতা হয়নি। তাই টাকা খরচ করো, কিন্তু উদ্দেশ্য নিয়ে। বাঁচো, কিন্তু বুদ্ধি নিয়ে। আর উপভোগ করো, কিন্তু কৃতজ্ঞতা নিয়ে। টাকা জমাও, কারণ ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু টাকা খরচও করো, কারণ আজকের দিন আর ফিরে আসবে না। টাকা কামাও, কারণ সেটা তোমার স্বাধীনতা, কিন্তু মনে রেখো টাকা তোমার দাস, তুমি তার দাস নও। জীবনের আসল সমৃদ্ধি তখনই আসে যখন তুমি টাকাতে শুধু সংখ্যা নয়, অনুভবে, ভারসাম্যে ও কৃতজ্ঞতায় বুঝতে শেখো। এরপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বিল্ডিং লং টার্ম ওয়েলথ মাইন্ডসেট, অর্থাৎ দীর্ঘমেয়াদী সমৃদ্ধ মানসিকতা তৈরি করা। তুমি জানো, রিচ আর ওয়েলদি এই দুইটি শব্দ দেখতে একই হলেও এদের মানে কিন্তু সম্পূর্ণ আলাদা। রিচ মানুষ বেশি টাকা জমায়, কিন্তু ওয়েলদি মানুষ সময়, স্বাধীনতা
আর মানসিক শান্তি কামায়। যে মানুষ প্রতিদিন টাকা নিয়ে চিন্তা করে, সে যত টাকাই উপার্জন করুক না কেন, সে কখনোই ওয়েলদি নয়। আর যে মানুষ জানে কিভাবে নিজের সময়, শক্তি আর অর্থকে ব্যবহার করতে হয়, সে হয় ট্রুলি ওয়েলদি। ধরো, রোহিত প্রতি মাসে 2 লাখ টাকা আয় করে, কিন্তু অফিস, টেনশন, কিস্তি, লোন সব মিলিয়ে মানসিকভাবে সে ক্লান্ত। অন্যদিকে রিনা মাত্র 50,000 টাকা আয় করে, কিন্তু তার খরচ কম, সময় নিজের হাতে, আর সে নিজের পছন্দের কাজ করে শান্তিতে বাঁচতে থাকে। এখন তুমি বলো তো, এই দুজনের মধ্যে কে বেশি সমৃদ্ধ? সমৃদ্ধ মানসিকতা শুধু আয় নয়, এটা হলো কন্ট্রোল ওভার লাইফ, যেখানে তুমি নিজের সময়, মন ও সিদ্ধান্তের মালিক। এখন প্রশ্ন হলো, এ ওয়েলদি মাইন্ডসেট গড়ে ওঠে কিভাবে? চলো ধীরে ধীরে 5টা ধাপে এটা বুঝি। প্রথম স্টেপ হলো থিঙ্ক লং টার্ম। আজকে যা করছো সেটা 5 বছর পর তোমার জন্য কাজ করবে কি না, এই প্রশ্নটা প্রতিদিন করো। যারা প্রতিদিনের আনন্দের পেছনে ছোটে, তারা মুহূর্তের জন্য সুখী হয়, কিন্তু যারা ভবিষ্যতের দিকে নজর রাখে, তারা স্থায়ী শান্তি পায়। তোমার প্রতিটি সিদ্ধান্তের একটি ফিউচার ভ্যালিউ আছে, খরচ, শেখা এবং সম্পর্ক, সব কিছুর। স্টেপ 2 হলো ইনভেস্ট ইন লার্নিং, নট জাস্ট আর্নিং। একটা বই, একটা কোর্স, একটা নতুন স্কিল, এই জিনিসগুলো টাকা থেকে অনেক বেশি রিটার্ন দেয়। কারণ জ্ঞান এমন এক সম্পদ যেটা কেউ চুরি করতে পারে না, আর যত ভাগ করো ততই বাড়ে। তৃতীয় স্টেপ হলো ক্রিয়েট মাল্টিপল ইনকাম স্ট্রিমস, অর্থাৎ একটা মাত্র উৎস থেকে যদি আয় করো, তুমি সব সময় ভয় পাবে, কিন্তু একাধিক উৎস তৈরি করতে পারলে তুমি স্বাধীনতা পাবে। চাকরি করো, তার পাশে একটা পার্শ্ব ব্যবসা শুরু করো। শিল্প জানো, অনলাইন কোর্স বা ফ্রিল্যান্স ব্যবহার করো। টাকা না থাকলে সময় বিনিয়োগ করো। আজ একটু একটু করে শুরু করো, 5 বছর পর তোমার সিকিউরিটি নেট হবে সেটাই। চতুর্থ স্টেপ হলো ভ্যালিউ টাইম মোর দেন মানি। টাকা হারালে ফেরানো যায়, কিন্তু সময় হারালে ফেরানো যায় না। অনেকে টাকার জন্য সময় বিক্রি করে, কিন্তু বুঝতে পারে না সময়ই হলো আসলে সবচেয়ে দামি সম্পদ। তুমি যদি সময়কে ঠিকভাবে বিনিয়োগ করতে শেখো, তাহলে টাকাও আসবে, শান্তিও আসবে। 5 নম্বর স্টেপ হলো প্র্যাকটিস গ্র্যাটিটিউড অ্যান্ড ডিট্যাচমেন্ট। টাকাকে ভালোবাসো, কিন্তু তার দাস হয়ে থেকো না। যত কৃতজ্ঞ হবে তত তোমার জীবন পূর্ণ হবে। আর ডিট্যাচ হতে শেখো, অর্থাৎ অর্থ মানে শুধু জিনিস না, এটা মানসিক শান্তিরও প্রতিফলন। একজন সত্যিকারের ওয়েলদি মানুষ জানে, আমার কাছে যত টাকা আছে তার থেকেও বড় সম্পদ হলো আমার স্বাধীনতা, আমার শান্তি, আমার সময়। একদিন তুমি বুঝবে, ব্যাংক ব্যালেন্স বাড়ানোই সাফল্য নয়, নিজেকে গড়াই হলো আসল জয়। তুমি যত টাকা উপার্জন করছো তার চেয়েও বেশি মূল্যবান হলো তুমি কতটা সচেতনভাবে উপার্জন করেছো। মনে রেখো, রিচ হওয়া একটা লক্ষ্য, কিন্তু ওয়েলদি হওয়া একটা জীবনধারা। আর এই জীবনধারা গড়ে তোলা শুরু হয় আজ, এখন, এই মুহূর্ত থেকেই। তুমি কি জানো, আমরা টাকাকে শুধু ব্যবহার করি না, আমরা টাকাকে অনুভবও করি। কখনো ভয়, কখনো গর্ব, কখনো বা অপরাধবোধ, আবার কখনো টাকার অভাবে হীনমন্যতা। টাকা একটা পেপার হলেও এর সাথে জড়িয়ে থাকে আমাদের মনের ইতিহাস। যখন তুমি ছোট্ট ছিলে, বাড়িতে কেউ বলতো, টাকা বাঁচিয়ে রাখো, টাকা খরচ করা মানে অপচয়, আমরা গরিব। তখনই তোমার মনের ভেতরে টাকার প্রতি এক ধরনের ভয় তৈরি হয়েছিল।
তুমি বুঝতে না বুঝতে একটা ইমোশনাল প্যাটার্ন তৈরি করেছিলে। মানি ইকুয়াল টু ফিয়ার, মানি ইকুয়াল টু স্ট্রেস। এটাই সেই অদৃশ্য শেকল যা বড় হওয়ার পরও আমাদের পেছনে টানে। আমরা বলি আমি টাকাকে ভালোবাসি, কিন্তু ভেতরে ভয় পাই। যদি হারাই, যদি না পাই, কিংবা যদি শেষ হয়ে যায়। এই ভয়টাই আমাদের অর্থনৈতিক স্বাধীনতা থেকে দূরে রাখে। চিন্তা করো, তুমি যখন কাউকে ভালোবাসো, তুমি কি তাকে হারানোর ভয়ে বাঁচো, নাকি ভালোবাসার আনন্দে বাঁচো? ঠিক তেমনই, যদি তুমি টাকাকে ভয় নিয়ে দেখো, তাহলে সেটা কখনো তোমার জীবনে শান্তি আনবে না। টাকাকে ভালোবাসতে শেখো, ভয়ের চোখে নয়, কৃতজ্ঞতার চোখে। অনেকে ভাবে আমি যদি অনেক টাকা কামাই তাহলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো, যদি তোমার মনের ভেতরে স্ক্যারসিটি না সারে, তুমি কোটি টাকা পেলেও ভেতরে খালি লাগবে। এই মানসিক দরিদ্রতাটাই সবচেয়ে বড় অভাব। অন্যদিকে যারা টাকাকে ভালোবাসে কিন্তু তার দাস হয় না, তারা সবসময় এক ধরনের শান্তি অনুভব করে। তারা জানে টাকা আমার কাছে আসে কারণ আমি তার যোগ্য। তারা বিশ্বাস করে ফ্লোতে, ফিয়ারে নয়। তুমি যদি টাকাকে ভয় পাও, সে তোমার কাছ থেকে দূরে যাবে। তুমি যদি টাকাকে অবহেলা করো, সে তোমাকে উপেক্ষা করবে। কিন্তু যদি তুমি তাকে শ্রদ্ধা দাও, সে তোমার জীবনে বারবার ফিরে আসবে। টাকার প্রতি আমাদের আবেগ চারভাবে প্রকাশ পায়। প্রথম হলো ফিয়ার বা ভয়, যদি শেষ হয়ে যায়। দ্বিতীয় হলো গিল্ট বা অপরাধবোধ, আমি এত টাকা পেয়েছি, ওরা পায়নি। 3 নাম্বার হলো প্রাইড বা গর্ব, আমার কাছে অনেক টাকা আছে। আর 4 নাম্বার হলো ফ্রিডম বা স্বাধীনতা, আমি আমার জীবনকে নিজের মতো করে চালাতে পারি। এই চারটার মধ্যে কোনটা তোমার জীবনে সবচেয়ে বেশি কাজ করে? এই উত্তরটাই তোমার টাকার প্রতি আসল মানসিকতা। তুমি যদি এখন নিজের জীবনকে লক্ষ্য করো, দেখবে টাকা তোমার কাছে আসে সেই মাত্রায় যতটা তোমার মন তাকে স্বাগত জানাতে প্রস্তুত। ভয় থাকলে অভাব বাড়বে, বিশ্বাস থাকলে প্রাচুর্য বাড়বে। তাই আজ থেকে টাকাকে ভয় নয়, ভালোবাসা শেখো। তাকে তোমার জীবনের সহযোগী ভাবো, শত্রু নয়। তুমি যত শান্তভাবে টাকার প্রতি আচরণ করবে, সে ততই স্থায়ীভাবে তোমার জীবনে থাকবে। টাকাকে দোষ দিও না, সে শুধু তোমার মানসিকতার প্রতিফলন। একদিন তুমি বুঝবে টাকার আসল কাজ হলো তোমাকে স্বাধীনতা দেওয়া, না যে তোমাকে বন্দি করা। তুমি যখন ভেতর থেকে মুক্ত হবে, তখনই টাকা তোমার জীবনে অবাধে প্রবাহিত হবে। এরপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো দ্য হিডেন সাইকোলজি অফ স্পেন্ডিং, অর্থাৎ খরচ করার মানসিকতা বা খরচ করার মনোবিজ্ঞান। তুমি কি জানো, আমরা যখন টাকা খরচ করি তখন আমরা আসলে টাকা না, অনুভূতি কিনি। তুমি যখন দামি ফোন কেনো, তখন তুমি কেবল ফোন না, একটা স্ট্যাটাস কিনছো। যখন তুমি কোনো রেস্টুরেন্টে যাও, তখন তুমি কেবল খাবার না, একটা এক্সপিরিয়েন্স কিনছো। আর তুমি যখন প্রিয়জনকে কিছু উপহার দাও, তখন তুমি লাভ বা কানেকশন কিনছো। অর্থাৎ আমরা আসলে টাকা খরচ করি না, আমরা অনুভূতির ঘাটতি পূরণ করতে টাকা খরচ করি। কেউ খরচ করে আত্মবিশ্বাস পেতে, আবার কেউ খরচ করে ভালোবাসা পেতে, কেউ আবার খরচ করে নিজের একাকিত্ব ঢাকতে। তুমি কি খেয়াল করেছো, যখন মন খারাপ থাকে তুমি হঠাৎ অপ্রয়োজনীয় কিছু কিনে ফেলো? একটা নতুন পোশাক, একটা গ্যাজেট, কিছু অর্ডার করা খাবার বা কিছু ভি। কেন জানো? কারণ মস্তিষ্ক তখন ডোপামিন চাই, অর্থাৎ একটা অস্থায়ী আনন্দ।
টাকা সেখানে শুধু একটা মাধ্যম। অতএব খরচ করার আগে একটা প্রশ্ন করো, আমি এটা সত্যি প্রয়োজনের জন্য কিনছি কি না, নাকি এটা শুধুমাত্র মনের ঘাটতি পূরণের জন্য কিনছি। এই প্রশ্নটার উত্তরই তোমার আর্থিক ভবিষ্যৎ বদলে দিতে পারে। ধরো, দুজন মানুষ একই পণ্য কিনছে। একজন কিনছে কারণ সেটা প্রয়োজনীয় মনে করে, আরেকজন কিনছে কারণ অন্যকে প্রভাবিত করতে চায়। দুজনের খরচ একই, কিন্তু মনস্তত্ত্ব সম্পূর্ণ আলাদা। একজন বিনিয়োগ করছে, অন্যজন ভ্যালিডেশন কিনছে। আমাদের জীবনে বেশিরভাগ খরচ আসে দু জায়গা থেকে। প্রথম হলো ইমোশন, আর দ্বিতীয় হলো এনভায়রনমেন্ট। যে পরিবেশে তুমি থাকো, তোমার আশেপাশের মানুষ কেমন চিন্তা করে, তুমিও অজান্তে তেমনই খরচ করতে শেখো। তোমার বন্ধুরা যদি প্রতিদিন নতুন গ্যাজেট কেনে, তোমারও হঠাৎ মনে হবে আমারটাও পুরনো হয়ে গেছে। এটাই সোশ্যাল কম্প্যারিজন ট্র্যাপ। খরচের মূল শত্রু হলো ইমপ্রেশন। তুমি যখন অন্যের চোখে বড় হতে চাও, তখন তুমি নিজের ভবিষ্যৎকে ছোট করে ফেলো। কিন্তু তুমি যখন নিজের শান্তির জন্য খরচ করো, তখন সেটাই হয়ে ওঠে ইনভেস্টমেন্ট ইন হ্যাপিনেস। টাকা খরচ করা খারাপ না, খারাপ হলো অচেতনভাবে টাকা খরচ করা। প্রত্যেক খরচের একটা ইন্টেন্ট থাকা উচিত। যেমন বই কেনা মানে গ্রোথ, ভালো খাবার খাওয়া মানে হেলথ, কাউকে উপহার দেওয়া মানে হলো লাভ, ভ্রমণ করা মানে এক্সপিরিয়েন্স। কিন্তু শো অফ করার জন্য খরচ করা মানে হলো নিজের ইনসিকিউরিটিকে টাকায় ঢেকে রাখা। মনে রেখো, তুমি যত অবচেতনভাবে খরচ করবে, তুমি ততই নিজের নিয়ন্ত্রণ হারাবে। কিন্তু যত সচেতনভাবে খরচ করবে, তুমি ততই স্বাধীন হবে। কনসিয়াস স্পেন্ডিং মানে হলো নিজের প্রতিটি টাকার দিকে সম্মান দেখানো। যেমন, তুমি যদি একটা কফি 200 টাকায় কেনো, আর সেটা যদি তোমাকে শান্তি দেয়, তাহলে সেটা অপচয় নয়। কিন্তু তুমি যদি সেটা শুধুমাত্র ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়ার জন্য করো, তাহলে সেটা অপচয়। খরচের মান নির্ভর করে উদ্দেশ্যের মানের উপর। টাকার কাজ হলো জীবনকে সহজ করা, কঠিন করা নয়। তাই খরচ করার সময় ভয় পেও না, শুধু একটা প্রশ্ন করো, এই খরচটা কি আমাকে উন্নত করছে, না শুধু আমাকে ব্যস্ত রাখছে? একদিন তুমি বুঝবে খরচ করাটা কোনো পাপ নয়, কিন্তু অবচেতন খরচ হলো সেই অদৃশ্য ফাঁদ যেটা ধীরে ধীরে তোমাকে স্বাধীনতাকে খেয়ে ফেলবে। তাই খরচ করো, কিন্তু উদ্দেশ্য নিয়ে। উপভোগ করো, কিন্তু কৃতজ্ঞতা নিয়ে। তাহলেই টাকাও তোমার পাশে থাকবে, আর শান্তি তোমার ভেতরে। এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তা হলো মানি, রিলেশনশিপ অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার, অর্থাৎ টাকা, সম্পর্ক ও মানুষের আচরণের যোগসূত্র। একটা সত্যি কথা বলি, টাকা শুধু জীবন বদলায় না, সম্পর্কও বদলায়। কখনো একসাথে থাকা মানুষ দূরে সরে যায়, আবার কখনো টাকার টানে নতুন সম্পর্ক তৈরি হয়। টাকার উপস্থিতি যেমন পরীক্ষা নেয়, তার অনুপস্থিতিও তেমনই সত্যিকারের সম্পর্ককে যাচাই করে। তুমি কি খেয়াল করেছো, যখন কারো হাতে হঠাৎ অনেক টাকা আসে, তার আশেপাশের মানুষও ধীরে ধীরে বদলে যায়। কেউ কাছে আসে স্বার্থে, কেউ দূরে সরে যায় হিংসায়, আর কেউ চুপ করে শুধুই দেখে যায় তুমি আগের মতো আছো কিনা। এটাই মানুষের প্রকৃতি, আর এটাই টাকাকে প্রকাশ করে দেয়। মনোবিজ্ঞানের দৃষ্টিতে মানি ইজ এ ম্যাগনিফায়ার অফ ক্যারেক্টার, অর্থাৎ যে যেমন টাকা পেলে সে তেমনটাই আরো বড় করে প্রকাশ করে। একজন উদার মানুষ আরও দানশীল হয়, একজন স্বার্থপর আরও লোভী হয়। টাকা মানুষকে বদলায় না, বরং তার ভেতরের সত্যিটাকে প্রকাশ করে দেয়।
অনেক দম্পতির মধ্যে ঝগড়ার মূল কারণ হলো ভালোবাসার অভাব নয়, বরং অর্থের অস্থিরতা। একজন ভাবে আমি এত কষ্ট করছি, আরেকজন ভাবে তুমি আমাকে বুঝছো না। এই দূরত্বের মাঝে তৈরি হয় সন্দেহ, অহংকার এবং অবিশ্বাস। সাইকোলজিস্টরা বলেন টাকার প্রতি আমাদের আচরণই আসলে ভালোবাসার প্রতি আমাদের আচরণ নির্ধারণ করে। যদি তুমি টাকাকে ভয় পাও, তাহলে সম্পর্কেও নিরাপত্তা খোঁজো। যদি তুমি টাকাকে নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে সম্পর্কেও ডমিনেন্স দেখাও। আর যদি তুমি টাকাকে শ্রদ্ধা করতে জানো, তাহলে সম্পর্কেও সম্মান দিতে জানবে। টাকার ব্যাপারে একটা দম্পতি, একটা বন্ধুত্ব বা একটা পরিবার কতটা খোলামেলা হতে পারে, তাই তাদের সম্পর্কের স্থায়িত্ব ঠিক করে দেয়। যেখানে টাকা নিয়ে লুকোচুরি আছে, সেখানে মানসিক দূরত্বও তৈরি হয়। ধরো এক দম্পতি, রাহুল আর মিতু, দুজনেই ভালোবাসে, কিন্তু রাহুল সব কিছু গোপন রাখে, বলে টাকা আমার বিষয়। একদিন হঠাৎ সমস্যা এলো, মিতু কিছুই জানে না, রাহুল মানসিকভাবে ভেঙে পড়ল। ভালোবাসা থাকলেও বিশ্বাস হারিয়ে গেল, কারণ সম্পর্ক মানে শুধু অনুভূতি নয়, স্বচ্ছতা ও অংশীদারিত্ব। টাকার সাথে সম্পর্কের একটা অদ্ভুত যোগ আছে। যেখানে যত বেশি ইগো, সেখানে টাকার লড়াই ততই বেশি। আর যেখানে মিউচুয়াল রেসপেক্ট থাকে, সেখানে টাকাও আশীর্বাদ হয়ে আসে। মনে রেখো, টাকা সম্পর্কের পরীক্ষায় সবসময় মিরর হয়ে কাজ করে। সে কখনো মিথ্যা বলে না, যে যেমন সে তেমনই দেখিয়ে দেয়। তুমি টাকাকে কেমনভাবে ব্যবহার করো, সেটা আসলে তোমার মানুষ চেনার ক্ষমতাও প্রকাশ করে। সত্যিকারের সম্পর্ক হলো যেখানে দুজন মানুষ টাকার উপরে নয়, একে অপরের ওপর বিশ্বাস রাখে। কারণ টাকা একদিন কমবে বাড়বে, কিন্তু সেই বিশ্বাসটা হারিয়ে গেলে সবচেয়ে ধনী মানুষও দরিদ্র হয়ে যায়। তাই মনে রেখো, যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চাও, তাহলে টাকাকে মাধ্যম হিসেবে রাখো, উদ্দেশ্য হিসেবে নয়। ভালোবাসা কখনো টাকার জায়গা নিতে পারে না, কিন্তু টাকার আচরণে ভালোবাসা হারিয়ে যেতে পারে। টাকাকে নিয়ন্ত্রণ নয়, বুঝে ব্যবহার করো, তাহলে সম্পর্কও টিকবে, আবার শান্তিও ফিরবে। এরপর আমরা আলোচনা করব ফাইন্যান্সিয়াল পিস, দ্য আর্ট অফ লিভিং উইথ এনাফ, অর্থাৎ যতটুকু আছে তাতেই শান্তি খোঁজার শিল্প। জীবনের শেষ পর্যন্ত গিয়ে মানুষ একটাই প্রশ্ন করে, আমি কি শান্তিতে ছিলাম? কেউ বলে আমি আরও কামাতে পারতাম, কেউ বলে আমি অনেক খরচ করে ফেলেছি, কিন্তু খুব কম মানুষই বলে আমি যা পেয়েছি আমি তাতেই খুশি। এটাই হলো এনাফ মাইন্ডসেট। যতটুকু আছে সেটাকে যথেষ্ট মনে করার শিল্প। আমরা সবাই দৌড়াচ্ছি আরও টাকা, আরও সাফল্য, আরও পরিচিতি পেতে, কিন্তু কখনো কি ভেবেছ কোথায় গিয়ে থামবে এই দৌড়টা? যদি লক্ষ্যই প্রতিদিন বদলে যায়, তাহলে শান্তি কখনোই ধরা দেবে না। আসলে জীবনের আসল ধন হলো মানসিক প্রশান্তি, সম্পর্কের উষ্ণতা এবং সময়ের স্বাধীনতা। টাকা এগুলোর একটা দরজা খুলে দেয়, কিন্তু সেই দরজার ওপারে হাঁটতে হয় তোমাকেই। অনেকেই ভাবে যেদিন আমার ব্যাংকে কোটি টাকা হবে সেদিন আমি নিশ্চিন্ত হব, কিন্তু সেদিন এলে দেখা যায় নতুন ভয়, নতুন দায়িত্ব, আরো নতুন লোভ এসে গেছে। শান্তি আসে না মোড় থেকে, শান্তি আসে এনাফ থেকে। একজন চাষি সকালে সূর্যোদয় দেখে বলে আজও দিনটা সুন্দর হবে, আর একজন বড় ব্যবসায়ী একই সূর্য দেখে ভাবে আজ কত লস হবে। দুজনের সূর্য একই, কিন্তু দুজনের মানসিক অবস্থা আলাদা। তাই শান্তি নির্ভর করে না তোমার কাছে কত আছে, বরং তুমি যা পেয়েছো সেটাকে কেমনভাবে দেখছো
তার উপর নির্ভর করে শান্তি। যদি তুমি কৃতজ্ঞতা শিখে ফেলো, তাহলে দারিদ্র্যেও শান্তি পাবে। আর যদি তুলনা করতে শেখো, তাহলে সম্পদেও অশান্তি পাবে। তুলনা হলো শান্তির শত্রু, আর কৃতজ্ঞতা হলো স্বাধীনতার চাবি। তুমি যদি সত্যি শান্তি চাও, তাহলে একটা সময় পরে বলতে শেখো, আমি যা পেয়েছি সেটাই যথেষ্ট। কারণ যথেষ্ট মানে থেমে যাওয়া নয়, বরং তৃপ্ত থাকা। এই তৃপ্ত মানুষই সত্যিকারের অর্থে ধনী। একদিন সব হিসাব মিটে যাবে, টাকার, সম্পদের, নামের। যা বাকি থাকবে তা হলো তোমার হাসি, তোমার ভালোবাসা, আর তুমি কেমন করে মানুষদের হৃদয় ছুঁয়ে গিয়েছিলে। তাই মনে রেখো, টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু টাকায় জীবনের সব কিছু নয়। তুমি যত বেশি শান্ত, কৃতজ্ঞ আর সচেতন হবে, টাকাও তত সহজে তোমার জীবনে আসবে। তাই জীবন মানে আরও পাওয়া নয়, জীবন মানে যতটুকু পেয়েছো তাতেই শান্তি খোঁজা। তাই বলা হয়, when you stop chasing more, you start attracting peace। অর্থাৎ যখন তুমি আরও পিছনে দৌড়ানো বন্ধ করো, তখনই শান্তি তোমার দিকে হাঁটা শুরু করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর টাকা নিয়ে আপনারা কি মনোভাব রাখবেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।